তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ডার্ক শ্যাডোস মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে এখানে আমাদেরকে দেখানো হয়েছে 17 শতকের একটা গল্প, যেখানে আমরা দেখতে পারি একটা খুবই বড় লোক এবং প্রতিষ্ঠিত একটা ছেলে তার ফ্যামিলির সাথে খুবই ভালো একটা সময় পার করছিল, কিন্তু তার জীবনটা তখন বদলে যায় যখন তার লাইফে একটা ভয়ঙ্কর জাদুকরনী চলে আসে। আর সেই জাদুকরনী তাকে জাদুর ফাঁদে ফেলে একটা ভয়ঙ্কর রূপে নিয়ে আসে। তবে সেই জাদুকরনী এখানেই শান্ত হয় না, বরং সে তাকে জীবিতই কবর দিয়ে ফেলে। আর 200 বছর পরে সেই কবর থেকে এই ছেলেটা আবারও পুনরায় উঠে যায় আর এই দুনিয়াতে আবারও ব্যাক করে। তবে এখানে কোয়েশ্চেন হচ্ছে 200 বছর সে কবরের নিচে কিভাবে জীবিত ছিল, তাছাড়া সেই জাদুকরনী কেন তার সাথে এই কাজটা করেছিল, সেই সমস্ত ব্যাপারটাই জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় 1760 সালে। আমরা এখানে কলিন পরিবারকে দেখতে পারি, যেখানে 3 জন মেম্বার ছিল। বাবা মা বাদ দিয়ে শুধুমাত্র একটা ছোট বাচ্চা ছিল, যার নাম ছিল বার্নবাস। আমরা জানতে পারি বার্নবাসের বাবা অনেক বড় লোক ছিল, কারণ সমুদ্রে মাছ ধরার তার একটা বিশাল বড় ব্যবসা ছিল। তাছাড়া আমেরিকা থেকে কিছু দূরে তারা নতুন একটা টাউনই বানিয়ে নিয়েছিল, যেটার নাম দেওয়া হয়েছিল কলিন স্পট। তবে এরপর আমরা দেখতে পারি বার্নবাসের বাবা তাকে বুঝিয়ে বলে যে আসলে সবসময় টাকার চেয়ে বড় হচ্ছে ফ্যামিলি। সো এই জন্য টাকার কাছে তোমার ফ্যামিলিকে কখনোই বিক্রি করে দিবে না, সবসময় ফ্যামিলির দিকে নজর রাখবে। আর এরপর আমরা দেখতে পারি বার্নবাসের বাবা কলিন স্পটের মধ্যে তাদের থাকার জন্য খুবই আলিশান একটা ঘর বানায়, যেই ঘরটার নাম দেওয়া হয় কলিন উড। তো এরপর এমন করেই কয়েকটা বছর পার হয়ে যায়, আর আমরা দেখতে পারি বার্নবাসের বাবার ব্যবসাটা খুবই দ্রুত গ্রো করা শুরু করে। আর এই সময়টার মধ্যে বার্নবাসও অনেকটা বড় হয়ে যায়, এই জন্য ঘরে কাজ করা কাজের মেয়ের সাথেই তার এফআইআর শুরু হয়ে যায়, যেহেতু নতুন যৌবন তার মধ্যে চলে এসেছিল। আর একদিন আমরা দেখতে পারি কাজের মেয়ের সাথেই সে খুবই ক্লোজ মুহূর্তে যখন ছিল, তখন এই কাজের মেয়েটা তাকে বলে যে দেখো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর অনেক দিন হয়ে গেছে লুকিয়ে প্রেম করা, এখন আমি তোমাকে বিয়ে করে জীবনে সেটেল হতে চাই। আসলে আমরা জানতে পারি এই মেয়েটার নাম হচ্ছে অ্যাঞ্জেলিক। আর এই সমস্ত ব্যাপারগুলোতে অ্যাঞ্জেলিক অনেক বেশি রাগ করে বার্নবাসকে একা করে দেওয়ার জন্য তার উপরে কালো জাদু করার সিদ্ধান্ত নেয়। আর এই কালো জাদু করেই বার্নবাসের বাবা মার উপরে একটা বিশাল বড় মূর্তি ফেলে বার্নবাসের বাবা মাকে সেখানেই মেরে ফেলে। যদিও বার্নবাস এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা কালো জাদুর প্রভাব। এই জন্য সে নিজেও কালো জাদু শেখার ট্রাই করে। সে পরবর্তী কয়েকটা দিন কালো জাদুর বিভিন্ন বইগুলো পড়া শুরু করে। আর এইরকম করে কয়েকটা দিন পার হওয়ার পরেই ফাইনালি বার্নবাস তার সত্যিকারের প্রেম পেয়ে যায়, যার নাম ছিল জসেট। এখন বার্নবাস আর জসেটের প্রেম কাহিনী দেখার পরে অ্যাঞ্জেলিক অনেক বেশি রাগ করে ফেলে, এই জন্য সে ফাইনালি জসেটকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সে জসেটকে কালো জাদু করে তার বশে নিয়ে আসে। আর রাতের বেলায় আমরা দেখতে পারি জসেট হাঁটতে হাঁটতে চলে আসে একটা বিশাল উঁচু জায়গায়। আর এখানে যতক্ষণে বার্নবাস তাকে বাঁচানোর জন্য আসতো, তার আগেই জসেট এখান থেকে লাফ দিয়ে সোজার নিচে পড়েই মারা যায়। এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে বার্নবাসের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়, এই জন্য এগুলো সহ্য করতে না পেরে সে নিজেও সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। আর যখনই সে এত উপর থেকে লাফ দিয়ে মরার ট্রাই করে, তখন এত উপর থেকে পড়ার পরেও তার মৃত্যু হয় না, কারণ আমরা জানতে পারি অ্যাঞ্জেলিক আসলে তার উপরে জাদু করে তাকে একটা ভ্যাম্পায়ারে কনভার্ট করে দিয়েছে, মানে একটা ভয়ঙ্কর শয়তানে। অ্যাঞ্জেলিক এই কাজটা এই জন্য করেছে যাতে করে বার্নবাস চাইলেও মরতে না পারে, আর সে সারা জীবন তার দুঃখ নিয়েই জীবিত থাকে। এখন অ্যাঞ্জেলিক এই ব্যাপারটা বুঝে গিয়েছে যে বার্নবাসকে সে কোনোদিনও পাবে না, আর তাকে হারানোর অন্য কোনো ওয়েও নেই। এই জন্য সে গ্রামের মানুষজনকে তার বিরুদ্ধে লাগিয়ে দেয়, আর সবাই মিলে বার্নবাসকে ধরে একটা বাক্সের মধ্যে বন্দি করে ফেলে। আর সেই বাক্স সহ তাকে পুঁতে ফেলা হয়, মানে তাকে জীবিতই কবর দিয়ে দেয়া হয়। আর এমন করেই পুরো 200টা বছর পার হয়ে যায়। তো এরপরে এখান থেকে সোজা আমরা 1972 সালে চলে আসি। এখানে আমরা দেখতে পারি ভিক্টোরিয়া নামের একটা মেয়ে ট্রেনে করে কলিং স্পটের দিকে যাচ্ছিল। আর ফাইনালি যখন সে গাড়িতে করে কলিংউডে চলে আসে, তখন বিল্লি নামের একটা কর্মচারী তার জন্য কলিংউডের দরজাটা খুলে দেয়। এরপরে যখনই ভিক্টোরিয়া কলিংউডের মধ্যে প্রবেশ করে, তখনই সে বার্নবাসের একটা পিকচার দেখতে পারে। আর এটা দেখার পরে সে গিয়ে জিজ্ঞেস করে যে আসলে এই পিকচারের লোকটা কে। আর তখনই আমরা দেখতে পারি এখানে এলিজাবেথ নামের একটা মেয়ে চলে আসে, যে কিনা এসে বলে যে এর নাম হচ্ছে গিয়ে বার্নবাস, যে কিনা এই ফ্যামিলির খুবই সৎ এবং মহান একজন মেম্বার ছিল, কিন্তু এখন তার মৃত্যু হয়ে গেছে। আসলে তখন আমরা জানতে পারি এলিজাবেথও হচ্ছে গিয়ে এই ফ্যামিলিরই একজন মেম্বার। আর এখন সে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়েছিল যে তার আসলে একজন টিউটার দরকার, যে কিনা ডেভিডের দেখাশোনা করবে। এরপরে এলিজাবেথ ভিক্টোরিয়াকে বলে যে এই বিশাল বড় বাড়ির মধ্যে এখন শুধুমাত্র আমরা 4-5 জনই বসবাস করি, যেখানে আমি বসবাস করি, আমার মেয়ে ক্যারোলিন বসবাস করে, আমার ভাই রজার আছে এবং তার ছেলে ডেভিড বাস করে। আর এগুলো শোনার পরে যখন ভিক্টোরিয়া ডেভিডের মা সম্পর্কে তার কাছে জিজ্ঞেস করে, তখন এলিজাবেথ তাকে বলে যে সমুদ্রের মধ্যে ডোবার জন্য ডেভিডের মায়ের মৃত্যু হয়ে গেছে। তবে এখন পর্যন্ত ডেভিড এটা বিশ্বাস করতে পারছে না। সে মনে করছে সে তার মাকে দেখতে পারে এবং তার সঙ্গে সে কথাবার্তা পর্যন্ত বলতে পারে। এরপর সে ভিক্টোরিয়াকে নিয়ে তার মেয়ে ক্যারোলিনের সঙ্গেও মিট করিয়ে দেয়। আর তখন সেই ব্যাপারটা বুঝতে পারে যে ক্যারোলিন হচ্ছে কি একটু রাগী এবং বদমেজাজি একটা মেয়ে।
তো এরপরে সেদিন রাতের বেলায় যখন তারা ডিনার করতে চলে আসে তখন এলিজাবেথ ভিক্টোরিয়ার সঙ্গে ডেভিডের বাবার রজারকেও মিট করিয়ে দেয়। তবে তখনই এখানে জুলিয়েট নামের একটা মনোবিজ্ঞানী চলে আসে। আসলে যেহেতু ডেভিড এখনও তার মায়ের মৃত্যু ভুলতে পারছে না, আর তার মনে হচ্ছে সে তার মাকে দেখতে পারছে আর তার সঙ্গে সে কথাও বলতে পারছে, এই জন্যই এলিজাবেথের মনে হয়েছিল হয়তো একজন মনোবিজ্ঞানীর তার দরকার। এই জন্যই সে জুলিয়াকে ইনভাইট করে এখানে এনেছিল। আর এই জন্যই বিগত 3টা বছর সে এখানে থেকে এখানে খেয়ে শুধুমাত্র ডেভিডের চিকিৎসা করে যাচ্ছিল। তবে আসলে তাতে কোনো উন্নতিই হচ্ছিল না। আর তখনই ভিক্টোরিয়া একটু দূরে একটা সাদা কাপড় পরা কাউকে দেখতে পারে। আর তখন এটা জানতে পারি যে আসলে ডেভিড তাকে ভয় পাওয়ানোর জন্য সাদা কাপড় পরে এসেছিল। তবে ভিক্টোরিয়া এতে করে ভয় পায় না। তো এরপরে যখন রাতের বেলায় ভিক্টোরিয়া তার রুমের মধ্যে গিয়ে তার কাপড় চোপড় ঠিক করছিল তখনই সে দেখতে পারে তার দরজার সামনে সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছিল ডেভিড হয়তোবা তাকে আবারও ভয় পাওয়ানোর জন্য চলে এসেছে। এই জন্য যখনই সে গিয়ে সাদা কাপড়টাকে সরায় তখন তার সামনে জোসেডের আত্মা চলে আসে। আর জোসেডের আত্মা তাকে এতটুকু বলে চলে যায় যে আমি খুব শীঘ্রই এখানে আসছি। এইটা বলেই সে এখান থেকে কিছুটা দূরে চলে যায় আর সেখান থেকে হঠাৎই গায়েব হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি কিছু শ্রমিক মাটির মধ্যে গর্ত করছিল। আর যখন তারা কিছুটা গর্ত করে ফেলে তখন তারা একটা শক্ত কিছুর অনুভব করতে পারে। এই জন্য যখন তারা মাটি সরিয়ে ভালো করে চেক করে তখন এখানে তারা একটা বাক্স পেয়ে যায়। তাদের মনে হচ্ছিল এটা কোনো গুপ্তধন হতে পারে, তবে আসলে এটার মধ্যে বার্নবাসকে বন্দি করা হয়েছিল। আর যখনই শ্রমিকরা খুবই কিউরিসিটি নিয়ে গুপ্তধনের শিকলটা কেটে ফেলে তখনই বার্নবাস এখান থেকে ফ্রি হয়ে যায়। আর সে বাইরে এসেই এক এক করে প্রত্যেকটা শ্রমিকের উপরে আক্রমণ করে আর তাদের রক্ত খেয়ে এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে। তো এরপরে এখান থেকে সে সোজা চলে আসে কলিংউডের মধ্যে, মানে তার বাসার মধ্যে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে সে বিল্লিকে পেয়ে যায়। এই জন্য প্রথমেই সে বিল্লিকে তার বসের মধ্যে নিয়ে নেয়। আর এরপর সে তাকে জিজ্ঞেস করে যে এখনও কি এই ঘরের মধ্যে কলিং পরিবারের লোক বসবাস করে। তখন বিল্লি তাকে হ্যাঁ বলে। আর এই জন্যই সে বিল্লিকে নিয়ে সোজা ঘরের মধ্যে চলে আসে আর ঘরের মধ্যে বিভিন্ন শাহী জিনিসপত্রকে টাচ করা শুরু করে আর এগুলো সম্পর্কে বিল্লিকে ডিটেইলি বলা শুরু করে। আর যখন এই ব্যাপারগুলো তারা করছিল তখন একটু সামনে যাওয়ার পরেই ফাইনালি তারা ক্যারোলিন আর ডেভিডকেও পেয়ে যায়। যদিও বার্নবাসকে দেখার পরে ক্যারোলিন একটু বেশিই ভয় পেয়ে যায়, তবে তখন ডেভিড তাকে শান্ত করে আর দেয়ালে লাগানো বার্নবাসের পিকচারটা তাকে দেখায়। সে বলে যে এইটাই হচ্ছে গিয়ে বার্নবাস। আর বার্নবাস তখন বলে যে হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে আমি যখন এই জায়গায় দাঁড়িয়েছিলাম তখন একজন মহান শিল্পী আমার এই পিকচারটা এঁকেছিল। আর তখনই আমরা দেখতে পারি এখানে এলিজাবেথ চলে আসে, যে কিনা বার্নবাসকে দেখার পরে বাচ্চাদেরকে তার থেকে দূরে থাকার জন্য বলে। তবে তখন ডেভিড তাকে বলে যে সে নাকি আমাদের আত্মীয় হয়, সে আমাদেরকে এমনটাই বলছিল। তবে আসলে আমরা জানতে পারি এলিজাবেথ বার্নবাসকে একজন ধোঁকাবাজ মনে করছিল। সে মনে করছিল হয়তোবা বার্নবাসের রূপ নিয়ে কেউ তাদের সঙ্গে প্রতারণা করার ট্রাই করছে। এই জন্য সে তাকে একটা সাইডের রুমে নিয়ে যায় আর তাকে সে বলে যে যদি এটা কোনো মজা হয়ে থাকে তাহলে যেন এটা এখানেই শেষ করে দেয়া হয়। তবে বার্নবাস নিজেকে প্রমাণ করার জন্য তার সামনেই একটা গুপ্ত দরজা ওপেন করে আর এই গুপ্ত দরজা দিয়ে সে তাকে একটা গুপ্তধনের কাছে নিয়ে আসে, যেই গুপ্তধন সম্পর্কে এখন পর্যন্ত এলিজাবেথ কিছুই জানতো না। আসলে এই গুপ্তধনগুলো বার্নবাসের বাবা এখানে লুকিয়ে রেখেছিল। এখানে অনেক স্বর্ণ, চাঁদি, হীরা, অলংকার, নানান রকমের জিনিসপত্র ছিল। আর যখন এলিজাবেথ এই জিনিসগুলো দেখতে পারে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে এর আগে এই জিনিসটা সম্পর্কে জানতোই না। আর এতে করে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এই বার্নবাস আর অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে কলিন ফ্যামিলিরই একজন মেম্বার। তো এখানে বার্নবাস এলিজাবেথকে বলে যে আমি হচ্ছে একজন ভ্যাম্পায়ার, আর সে তার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। তবে সে এইটাও প্রমিস করে যে এই ফ্যামিলির কোনো মেম্বারের ক্ষতি আমি করব না। আর এই ডিলের পরিপ্রেক্ষিতে তাকে এখানে থাকার সুযোগ দেওয়া হয়। আর যখন ডিনার টেবিলে তারা সবাই বসে ডিনার করছিল তখন ফাইনালি এলিজাবেথ সবার সাথে বার্নবাসকে মিট করিয়ে দেয়। সে বলে যে সে হচ্ছে আমাদের দূর সম্পর্কের আত্মীয়। আর তখনই আমরা দেখতে পারি ডক্টর জুলিয়া এখানে চলে আসে, যেই জন্য এলিজাবেথ তাকে বার্নবাসের সঙ্গে মিট করিয়ে দেয়। তো এরপরে বার্নবাস তাদের কাছে তাদের মাছ ধরার ব্যবসা সম্পর্কে জিজ্ঞেস করে আর সেটার কি উন্নতি হয়েছে সেটা জানতে চায়। তবে তখন এলিজাবেথ তাকে বলে যে আমাদের ব্যবসা তো অলমোস্ট ডুবে গিয়েছে, কারণ অ্যাঞ্জেলিক নামের একটা ভয়ঙ্কর মেয়ে সমস্ত ফিশারম্যানদের সাথে ডিল করে নিয়েছিল আর তাদেরকে আমাদের কোম্পানি থেকে দূরে সরিয়ে দিয়েছে, যেই জন্য এখন আর আমাদের ব্যবসা নাই বললেই চলে। তবে তখনই এখানে ভিক্টোরিয়া চলে আসে আর ভিক্টোরিয়াকে দেখার সঙ্গে সঙ্গেই বার্নবাস তাকে জোসেট বলে ডাকা শুরু করে। আর এটা শোনার পরে তো এখানে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। আসলে আমরা জানতে পারি যে জোসেটের ফেসের সাথে ভিক্টোরিয়ার ফেসটা পুরোপুরি মিলে যাচ্ছিল, এই জন্যই সে ভুল করে তাকে জোসেট ডাকা শুরু করেছিল। তবে এরপরে ভিক্টোরিয়া তার পরিচয়টা তাকে দেয় আর তারা এখানে বসে গল্পগুজব করা শুরু করে। তো এরপরে পরের সিনে আমরা অ্যাঞ্জেলিককে দেখতে পারি। আসলে এটা হচ্ছে গিয়ে সেই অ্যাঞ্জেলিক যে কিনা বার্নবাসকে দাফন করে দিয়েছিল। আর এইটাই হচ্ছে সেই কালো জাদু করার ডাইনি, যে কিনা একটা সময় সমস্ত ব্যবসা বাণিজ্যকে কন্ট্রোলে নিয়ে তার নিজের নামটা পরিবর্তন করে নিজের রূপ পুরোপুরি বদলে 200 বছর ধরে জীবিত আছে। আর যখন সে আজকে তার ফ্যাক্টরিতে চলে আসে তখন সে জানতে পারে যে কালকে রাতের বেলায় যখন তাদের কিছু শ্রমিক গর্ত করছিল তখন তারা শক্ত কোনো একটা জিনিস পেয়েছিল। আর এই জিনিসটা যখনই তারা ওপেন করেছিল তখন ভয়ঙ্করভাবে কেউ তাদেরকে মেরে ফেলেছিল, মানে তাদের সবারই একটা ভয়ঙ্কর মৃত্যু হয়েছে।
আর এই ব্যাপারটা শোনার পরে অ্যাঞ্জেলিক পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ তার মনে হয় হয়তোবা বার্নবাস ফ্রি হয়ে গেছে। আর যখন সে সেই সাইটটা ভিজিট করতে যায় তখন সেখানে গিয়েই সেটা ক্লিয়ার হয়ে যায় যে আসলেই বার্নবাস ফ্রি হয়ে এখান থেকে চলে গিয়েছে। তো এই জন্য অ্যাঞ্জেলিনা সেখানে সময় নষ্ট না করে সেখান থেকে সোজা চলে আসে কলিংউডে, যাতে করে সে বার্নবাসের সঙ্গে মিট করতে পারে। আর যখনই সে বার্নবাসের সঙ্গে মিট করে তার সঙ্গে হাত মেলায় তখন বার্নবাস এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই মেয়েটা আসলে কে। এটা যে অ্যাঞ্জেলিনা সে এটা পরিষ্কার হয়ে যায়। এই জন্য সে তাকে সাইডের একটা রুমে নিয়ে আসে আর তার কাছ থেকে তাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। তবে তখন অ্যাঞ্জেলিনা তাকে বলে যে সেই ব্যবসাটা এখন আমার হয়ে গেছে আর তুমি এতক্ষণে হয়তো বুঝেই গেছো আমি কে। আর তখন বার্নবাস বলে যে হ্যাঁ, আমি তো এটা বুঝেই গেছি, তুমি হচ্ছে গিয়ে সেই ডাইনি যে কিনা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিলে। তুমি আমার উপরে কালো জাদু করেছিলে আর এই অপরাধের জন্যই আমি তোমাকে জেলের মধ্যে ভরে দিব। তবে তখন অ্যাঞ্জেলিক হাসতে হাসতে তাকে বলে যে তোমার উপরে কেউই বিশ্বাস করবে না, তুমি চাইলেও কিছু করতে পারবে না, কারণ বিগত 200 বছর যাবৎ আমি নানান রূপে নানান নামে এই সমাজে খুবই সম্মানের সাথে বাস করছি। আর এখন তুমি যেই কলিংউডের মধ্যে আসো এই কলিংউডটাও পুরোটা আমার। আর এরপরে যখনই অ্যাঞ্জেলিনা এখান থেকে চলে যায় তখন বার্নবাস এলিজাবেথকে গিয়ে তার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। সে বলে দেয় যে এইটাই হচ্ছে গিয়ে সেই ডাইনি, মানে এটাই হচ্ছে গিয়ে সেই মেয়েটা যে কিনা আমার বাবা মাকে মেরেছে, আমার ভালোবাসা আমার থেকে ছিনিয়ে নিয়েছে আর আমি চেয়েও কিছু করতে পারিনি। তবে এগুলো শোনার পরে এলিজাবেথ তাকে মোটিভেট করা শুরু করে। সে বলে যে না, তুমি একটু ট্রাই করে দেখো, তুমি তোমার সম্মান, তোমার ব্যবসা সব কিছুই আবারও পুনরুদ্ধার করতে পারবে, কারণ খারাপ মানুষরা কখনোই উইন করতে পারে না। তো এখন মোটিভেটেড হয়ে বার্নবাস প্রথমেই শুরু করে এই বিশাল বড় বাড়িটাকে ডেকোরেট করার কাজ। এখানে বড় বড় সুন্দর সুন্দর পেন্টিং বানায়, তার বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে একটা ভালো রূপে নিয়ে আসে। আর এরপরে সে তার ব্যবসাটাকে বড় করার জন্য বিল্লিকে নিয়ে সোজা চলে আসে বড় বড় কিছু ফিশারম্যানদের সঙ্গে মিট করতে। আর তাদেরকে হিপনোটাইজ করে অ্যাঞ্জেলিকের সমস্ত কাজ ছেড়ে দিয়ে তার হয়ে কাজ করার জন্য রাজি করিয়ে ফেলে। আর এমন করেই তার ব্যবসাটা আবারও নতুন করে শুরু হয়ে যায়। তবে একদিন জুলিয়া দেখতে পারে বার্নবাস খুবই কিউরিয়াসিটি নিয়ে ক্যারোলিনের রুমের দিকে তাকিয়েছিল। আর এখানে একটা লাল ল্যাম্পের দিকে তাকিয়ে সে এইটা বোঝার ট্রাই করছিল যে আসলে এই জিনিসটা কি। আর এতে করে জুলিয়ার তার উপরে সন্দেহ হয়ে যায়। এই জন্য সে তাকে রুমে নিয়ে চিকিৎসা করার সিদ্ধান্ত নেয়। সে বলে যে দেখো, আমি হচ্ছে একজন মনোবিজ্ঞানী আর আমি জানি যে তোমার কোনো একটা রোগ হয়েছে, এই জন্য আমাকে সমস্ত সত্যিগুলো বলা শুরু করো। আসলে সে চাইছিল তার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জানতে, এই জন্য সে চিকিৎসার বাহানা করে তাকে পুরোপুরি হিপনোটাইজ করে তার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জেনে ফেলে। আর সে এইটাও জেনে যায় যে আসলে সে হচ্ছে একজন ভ্যাম্পায়ার। আর এটা জানার সঙ্গে সঙ্গেই জুলিয়া সোজা চলে আসে এলিজাবেথের সঙ্গে মিট করতে। আর তাকে সে বলে যে আমি বার্নবাস সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছি, সে যে একটা ভ্যাম্পায়ার এটা আমি অলরেডি জানি, আমি জানি যে এটা তুমিও জানতে, কিন্তু এটা জানা সত্ত্বেও তুমি কেন এখানে তাকে থাকতে দিলে। তবে তখন এলিজাবেথ তাকে বলে যে তুমি যতটুকু জেনেছো ততটুকু পর্যন্তই লিমিট থাকো, কারণ তোমার এই সমস্ত ব্যাপারগুলোতে নাক গলানো একেবারেই উচিত না, আর এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবে না। আর আমি তাকে থাকতে দিয়েছি এই শর্তে, কারণ সে আমাদের কোনো ফ্যামিলি মেম্বারের কোনো ক্ষতি করবে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি বার্নবাস ক্যারোলিনের সঙ্গে বসে কথাবার্তা বলছিল। আর এই কথাবার্তার ফাঁকেই সে তাকে বলে যে তুমি আমাকে এটা ক্লিয়ার করে বলো যে এই জমানাতে প্রেম কি করে হয়। তবে তখন ক্যারোলিন তাকে পরামর্শ দিয়ে বলে যে প্রথমেই তোমার ফেস তোমাকে চেঞ্জ করতে হবে, মানে তোমার পুরো লুকটাকে বদলাতে হবে আর একটা স্বাভাবিক মানুষের মতো লাইফ লিড করতে হবে, যাতে করে মানুষ তোমাকে দেখে তোমার সঙ্গে কথাবার্তা বলতে চায়। আর এমনটা করলে কিভাবে প্রেম হয় সেটা তুমি কিছুদিন পরে এমনিতেই বুঝতে পারবে। তবে এর পরের সিনে আমরা দেখতে পারি বার্নবাস সোজা চলে আসে জুলিয়ার চেম্বারে। আর এখানে জুলিয়া বার্নবাসের রক্তগুলোকে বের করা শুরু করে। আসলে জুলিয়া বার্নবাসকে এইটা বিশ্বাস করিয়ে দিয়েছিল যে যদি সে তার সমস্ত রক্তগুলো বের করে মানুষের রক্ত তার মধ্যে দিয়ে দিতে পারে তাহলে সে আবারও মানুষ হয়ে যাবে, মানে ভ্যাম্পায়ার থেকে সে আবারও মানুষে কনভার্ট হয়ে যাবে। আর এর পরের সিনে আমরা দেখতে পারি বার্নবাস আর ভিক্টোরিয়া সমুদ্রের পাড়ে একে অন্যের হাত ধরে হাঁটছিল। তাদেরকে দেখে আমাদের মনে হচ্ছিল যে তারা একে অন্যকে পছন্দ করা শুরু করেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি অ্যাঞ্জেলিক তার কোম্পানির সমস্ত বোর্ড মেম্বারদের সাথে মিটিং করছিল, যারা কিনা সবাই তাকে সতর্ক করে বলছিল যে তাদের ব্যবসা আস্তে আস্তে করে নিচের দিকে যাচ্ছে, মানে তাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সমস্ত কাজগুলো হচ্ছে শুধুমাত্র বার্নবাসের জন্য। এই জন্য অ্যাঞ্জেলিক প্রচণ্ড রাগের মাথায় এসে তাদেরকে বলে যে বার্নবাসের সঙ্গে আমার একটা মিটিং ফিক্স করো। এরপরে সন্ধ্যাবেলায় বার্নবাসের সঙ্গে তার একটা মিটিং ফিক্স করে দেওয়া হয়। আর যখনই বার্নবাস রুমের মধ্যে ঢুকে তখন অ্যাঞ্জেলিক তাকে একটা বিশাল অঙ্কের চেক দিয়ে বলে যে এই চেকটা নিয়ে ফিশিং বিজনেস থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নাও। তবে এতে করেও যেহেতু বার্নবাস রাজি হয় না, এই জন্য অ্যাঞ্জেলিক গিয়ে তাকে সিডিউস করে রাজি করানোর ট্রাই করে। সে তাকে নানানভাবে রাজি করানোর ট্রাই করে। আর ফাইনালি সে তাকে বলে ঠিক আছে, তাহলে আমরা দুজন মিলে ব্যবসাটাকে রান করি। কিন্তু এতে করেও বার্নবাস রাজি হয় না। সে তাকে বলে যে তুমি আমার সাথে যা যা করেছো সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর এটা বলেই সে তাকে না করে সেখান থেকে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ভিক্টোরিয়া যখন রাতের বেলায় ঘুমানোর ট্রাই করছিল
তখন সে একটা স্বপ্ন দেখতে পারে। আর তখন এই স্বপ্নের মধ্যে আমরা জানতে পারি যে আসলে সে ছোটবেলা থেকেই জোসেফের আত্মা তার সামনে দেখতে পেত, সে তার সঙ্গে কথাবার্তা পর্যন্ত বলতো, কিন্তু তার বাবা মা এই ব্যাপারটা কোনোদিনও বুঝতে পারেনি। এই জন্য তারা তাকে পাগল মনে করে পাগলাগারদে পাঠিয়ে দিয়েছিল। আর এখন যখন সে ঘুম থেকে উঠে যায় তখনও সে তার সামনে জোসেফের আত্মাটাকে দেখতে পারে। এই জন্য সে গিয়ে আত্মাটাকে ফলো করা শুরু করে, আর আত্মাটা আস্তে আস্তে করে গিয়ে একটা লাইটের উপরে উঠে ঠিক তেমন করেই মাটিতে পড়ে যায় যেমন করে সে সুইসাইড করে মারা গিয়েছিল। তো এরপরে পরদিন রাতের বেলায় বার্নবাস তার ঘরের মধ্যে একটা বিশাল বড় পার্টি দেয়, যেখানে সে এই গ্রামের সবাইকে ইনভাইট করে, যত ফিশারম্যান ছিল তাদের সবাইকে ইনভাইট করে একটু ফুর্তি দেওয়ার ট্রাই করে। তবে যখন পার্টির মধ্যে বার্নবাস আস্তে আস্তে করে তার ঘরের মধ্যে দিয়ে হাঁটছিল তখন সে দেখতে পারে ডেভিড একটা রুমের সামনে দাঁড়িয়েছিল, যেই রুমের দরজাটা বন্ধ ছিল। আর ডেভিড তাকে বলে যে তার বাবা ভেতরে কাউকে যেতে না করেছে। আর এইটা শোনার পরেই বার্নবাস বুঝতে পারে যে ভেতরে কিছু একটা উল্টাপাল্টা হচ্ছে। এই জন্য যখন সে জানালা দিয়ে একটু লুকিয়ে দেখার ট্রাই করে তখন সে দেখতে পারে আসলে ডেভিডের বাবার রজার একটা মেয়ের সঙ্গে এখানে উল্টাপাল্টা করার ট্রাই করছিল। তার মানে সে এটা বুঝতে পারে যে রজার তার ফ্যামিলির প্রতি একেবারেই কৃতজ্ঞ না, সে অন্য একটা মেয়ের সাথে অ্যাফায়ার করার ট্রাই করছে। তবে একটু পরে যখন বার্নবাস ব্যালকনির দিকে যায় তখন সে দেখতে পারে এখানে ভিক্টোরিয়া একা দাঁড়িয়েছিল। এই জন্য সে তাকে নিচে যাওয়ার জন্য বলে পার্টিতে অংশগ্রহণ করার জন্য। তবে তখন ভিক্টোরিয়া তাকে তার ছোটবেলা সম্পর্কে বলা শুরু করে। সে বলে যে ছোটবেলা থেকেই আমার সামনে একটা আত্মা চলে আসতো, যেই আত্মার সঙ্গে আমি কথাবার্তা বলতে পারতাম, কিন্তু আমার বাবা মা এই ব্যাপারটা কোনোদিনও বুঝতে পারেনি, যেই জন্য আমাকে পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর আমার ছোটবেলাটা খুবই দুর্বিষহ কেটেছে। তবে একদিন সেই আত্মাটাই আমাকে কলিংউডে আসার একটা রাস্তা দেখিয়ে দিয়েছিল। আর যখন সেটার মাধ্যমে আমি কলিংউডে চলে এসেছিলাম আর পরবর্তীতে তোমার সঙ্গে আমার মিট হয়েছে, তখন থেকে আমার মনে হচ্ছিল কেন জানি আমি তোমাকে 1000 বছর ধরে চিনি। এখন হয়তো এটা আমার ভাগ্যই ছিল যে আমি এখানে এসেছি আর তোমার সঙ্গে মিট করেছি। এখন তোমাকে আমার আস্তে আস্তে করে পছন্দ হওয়া শুরু হয়েছে। আর এইটা বলেই তারা দুজন কিস করা শুরু করে। তবে তখন দূর থেকে অ্যাঞ্জেলিক এই সমস্ত ব্যাপারটা দেখতে পারে, যে কিনা কোনো আমন্ত্রণ ছাড়াই পার্টিতে চলে এসেছিল। এরপরে সেখান থেকে যখন বার্নবাস ডক্টর জুলিয়ার কাছে আসে তখন সে দেখতে পারে ডক্টর জুলিয়া তার রক্তগুলোকে নিজের মধ্যে পুশ করছিল। আর এতে করে বার্নবাস এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে ডক্টর জুলিয়া তাকে মানুষ বানানোর জায়গায় বরং উল্টো তার রক্ত নিয়ে নিজের মধ্যে পুশ করে নিজে অমর হওয়ার একটা ট্রাই করছিল। তবে এটার জন্য বার্নবাসের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে ডক্টর জুলিয়াকে কামড় দিয়ে সেখানেই মেরে ফেলে। আর এরপরে বিল্লির সঙ্গে এই লাশটাকে চুপে চুপে এখান থেকে বের করে সমুদ্রের মধ্যে নিয়ে ফেলে দেয়। এরপরে এদিকে আমরা দেখতে পারি রজার এই বাংলোর মধ্যে একটা গুপ্ত দরজা খুঁজে বের করার ট্রাই করছিল, মানে যেটা সেই গুপ্তধনের দরজাটা ছিল। তবে তখনই পেছন থেকে বার্নবাস চলে আসে। আর বার্নবাস যেহেতু রজার সম্পর্কে আগে থেকেই সতর্ক হয়ে গিয়েছিল এই জন্য সে তাকে গলা টিপে ধরে দুইটা অপশন দেয়। সে বলে প্রথমে তো তুমি এখানে থেকে হয়তোবা তোমার ছেলে ডেভিডের জন্য একজন আদর্শ বাবা হিসেবে কাজ করবে, আর নয়তোবা গুপ্তধন থেকে তোমার ইচ্ছামতো টাকা পয়সা নিয়ে তুমি এখান থেকে সারা জীবনের জন্য চলে যাবে। আসলে সে তাকে এই দুইটা অপশন এই জন্য দিয়েছিল কারণ সে আগে থেকে এই ব্যাপারটা বুঝে গিয়েছিল যে যেহেতু সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফায়ার করছে তার মানে সে ডেভিডের মাকে বিয়েই করেছিল শুধুমাত্র টাকার জন্য। এই জন্য যখন সে তাকে এই দুইটা অপশন দেয় তখন আমরা দেখতে পারি সে দ্বিতীয় অপশনটাকে চুজ করে। আর সে সমস্ত টাকা পয়সাগুলো নিয়ে ডেভিডকে একা করে দিয়ে সারা জীবনের জন্য এখান থেকে চলে যায়। আর যখন ডেভিড দেখতে পারে তার বাবা তাকে সারা জীবনের জন্য ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তখন সে প্রচণ্ড মন খারাপ করে সেখান থেকে দৌড়ে তার রুমের দিকে যাওয়া শুরু করে। তবে তখনই তার পা একটা সিঁড়ির সাথে লাগার জন্য একটা বিশাল বড় বাল্ব তার উপরে পড়া শুরু করে। আর এইটা দেখার পরে 1 সেকেন্ডের মধ্যেই বার্নবাস তাকে গিয়ে সেভ করে ফেলে। আর এইটা দেখার পরে তো এখানে সবাই পুরোপুরি শকড হয়ে যায়, কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এইটা করা একেবারেই সম্ভব ছিল না। আর সবাই বুঝে যায় যে সে হচ্ছে কি একজন ভ্যাম্পায়ার, কারণ যখনই তার শরীরের উপরে রোদ পড়েছিল তখনই তার শরীরের মধ্যে আগুন ধরা শুরু হয়েছিল। তবে বিল্লি এসে পানি মেরে কোনো রকমে তাকে সেভ করে ফেলে। আর এখন যেহেতু সবাই বুঝে গিয়েছে বার্নবাস কোনো নর্মাল মানুষ না, সে হচ্ছে একজন ভয়ঙ্কর ভ্যাম্পায়ার, এই জন্য সবাই ভয় পেয়ে যে যার মতো পালিয়ে যাওয়া শুরু করে। ভিক্টোরিয়াও যখন এই ব্যাপারটা দেখতে পারে তখন সেও তার থেকে দূরে পালানো শুরু করে। আর এইটা দেখার পরে বার্নবাসের মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। এই জন্য সে সোজা চলে আসে অ্যাঞ্জেলিকের সঙ্গে মিট করতে। আর তাকে সে রিকোয়েস্ট করা শুরু করে এই অভিশাপ থেকে তাকে বের করে দেওয়ার জন্য। তবে অ্যাঞ্জেলিক তো তাকে সরাসরি না করে দেয়, সেও তাকে দুইটা অপশন দেয়। সে বলে প্রথমত তুমি আমার সঙ্গে মিলেমিশে ব্যবসা করবে আর আমার প্রেমিক হয়ে আমার সঙ্গে সারাটা জীবন পার করবে, আর যদি এইটা করতে না চাও তাহলে তোমাকে আমি আবারও বাক্সর মধ্যে ভরে জীবিতই কবর দিয়ে ফেলবো। তবে এইটা শোনার পরে বার্নবাসের মাথা আরও বেশি গরম হয়ে যায়, এই জন্য সে তাকে সরাসরি না করে দেয়। তবে তখন অ্যাঞ্জেলিক তার কাছে ডক্টর জুলিয়া সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে, কারণ তার মনে হচ্ছিল যে হয়তোবা বার্নবাসই ডক্টর জুলিয়াকে খুন করেছে। এই জন্য সে নানান কৌশলে তাকে এই কথাগুলো জিজ্ঞেস করা শুরু করে। আর আমরা দেখতে পারি বার্নবাসও প্রচণ্ড রাগের মাথায় এসে তার সামনে স্বীকার করে ফেলে যে সেই ডক্টর জুলিয়াকে খুন করেছে। আর এইটা বলেই যখন সেখান থেকে বের হয়ে যাওয়ার ট্রাই করছিল তখনই জুলিয়া তার জাদুর পাওয়ারের ইউজ করে তাকে আবারও সেই বাক্সের মধ্যে বন্দি করে ফেলে আর তার পুরো শরীরটা সে শিকল দিয়ে বেঁধে ফেলে। আর এরপর সে তার লোকজনের সাহায্যে বার্নবাসের এই বাক্সটাকে নিয়ে সোজা একটা জঙ্গলের দিকে যাওয়া শুরু করে। তবে রাস্তায় বার্নবাসের যে ফিশিং ফ্যাক্টরিটা সে বানিয়েছিল সেটাকেও বোমা দিয়ে ব্লাস্ট করিয়ে দেয়।
আর এরপর সে বার্নবাসের লাশটা নিয়ে সোজা চলে আসে একটা ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে। আর এখানে একটা নিরিবিলি বাড়ির মধ্যে সেই বাক্সটাকে রেখে দিয়ে সেখান থেকে চুপচাপ বেরিয়ে চলে আসে। তবে যখনই অ্যাঞ্জেলিক এখান থেকে চলে যায় তখনই ডেভিড এখানে চলে আসে, কারণ ডেভিডের মায়ের আত্মা তাকে এই পর্যন্ত নিয়ে এসেছিল। আর সে ফাইনালি এই বাক্সটা খুলে বার্নবাসকে আবারও ফ্রিও করে দেয়। আর এদিকে আমরা দেখতে পারি যেহেতু ফিশিং ফ্যাক্টরিতে আগুন লেগে গিয়েছিল এই জন্য এখানে অনেক মানুষজন এবং পুলিশও জড়ো হয়ে গিয়েছিল। আর তখনই এখানে অ্যাঞ্জেলিক এসে পুলিশের মাইকের সাহায্যে তাদের সবাইকে এটা জানিয়ে দেয় যে সে আসলে বার্নবাসের সঙ্গে কথাবার্তা বলেছিল আর বার্নবাস তার সামনে স্বীকার করেছে যে ডক্টর জুলিয়াকে সে নিজেই মেরেছিল। এখানে সে পুলিশকে এইটা বলার ট্রাই করে যে আসলে বার্নবাস তো খুনিই, বরং তার ফ্যামিলিও এটার সঙ্গে জড়িত, কারণ তার ফ্যামিলিও এটাকে ধামাচাপা দেওয়ার ট্রাই করেছিল, এই জন্য তারাও হচ্ছে অপরাধী। আর একটু পরে পুলিশও এই ব্যাপারটা কনভিন্স হয়ে যায়। এই জন্য অ্যাঞ্জেলিনা পুলিশকে নিয়ে সোজা চলে আসে কলিংউডে তার ফ্যামিলিকে অ্যারেস্ট করানোর জন্য। তবে তখনই তার সামনে বার্নবাস চলে আসে, যাকে দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে তো তাকে জঙ্গলে বাক্সের মধ্যে বন্দি করেছিল, কিন্তু এখন সে এখানে কি করে চলে আসলো। কিন্তু এগুলোর কোনো অ্যান্সার না দিয়েই বার্নবাস গিয়ে সোজা অ্যাঞ্জেলিনার ঘাড়ে একটা কামড় দিয়ে দেয়, কিন্তু এতে করে তার কিছুই হয় না, বরং সে তার পাওয়ারের ইউজ করে বার্নবাসকে দূরে ছুঁড়ে ফেলে। আর এই ব্যাপারটা যখন এখানে সাধারণ মানুষজন আর পুলিশরা দেখতে পারে তখন তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়। আর তারা সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তারা দুজন আসলে নর্মাল কেউ না, তারা দুজন হচ্ছে ভয়ঙ্কর ভ্যাম্পায়ার। আর এতটুকু দেখার পরে পুলিশও সতর্ক হয়ে যায়, এই জন্য গ্রামের আশেপাশে যত মানুষজন ছিল তাদের সবাইকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। আর এরপরে আমরা দেখতে পারি বার্নবাস আর অ্যাঞ্জেলিকের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি। এখানে তারা একে অন্যকে আচ্ছা রকম করে ধোলাই করছিল, তবে কেউ কারো কোনো ক্ষতিই করতে পারছিল না। তবে তখনই পেছন থেকে এলিজাবেথ চলে আসে একটা গান নিয়ে, আর সে এসে অ্যাঞ্জেলিকার উপরে শ্যুট করা শুরু করে, কিন্তু এতে করে তো তার কিছুই হয়ই না, বরং তার মাথাটা একটু বেশি গরম হয়ে যায়। এই জন্য সে তার জাদুর পাওয়ার ইউজ করে ঘরের মধ্যে জিনিসপত্রগুলোকে জীবিত করা শুরু করে। সে একটা ভয়ঙ্কর সাপকে এলিজাবেথের উপরে আক্রমণ করতে পাঠিয়ে দেয়, যেই সাপটা কিনা এলিজাবেথের গানটা পর্যন্ত খেয়ে ফেলে। আর এরপর সেই ঘরের চারপাশে আগুন লাগিয়ে দেয়, আর একটা মূর্তির সাহায্যে সে বার্নবাসকেও একটা জায়গায় বন্দি করে ফেলে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে অ্যাঞ্জেলিক তার জাদুর পাওয়ারের ইউজ করে ক্যারোলিনকেও একটা ভয়ঙ্কর ওলফে কনভার্ট করে দিয়েছিল। যদিও ক্যারোলিন বারবার করে গিয়ে অ্যাঞ্জেলিকের উপরে আক্রমণ করার ট্রাই করে, কিন্তু অ্যাঞ্জেলিকের কোনো ক্ষতিই হচ্ছিল না। অ্যাঞ্জেলিক যেহেতু ছিল অনেক বেশি পাওয়ারফুল, এই জন্য সে বারবার করে ক্যারোলিনকে আচ্ছা রকম ধলাই করে, আর একটা পর্যায়ে তো সে তাকে বেহুশি করে ফেলে। আর এরপর সে বার্নবাসের কাছে গিয়ে তাকে মেরে ফেলার ট্রাই করে, তবে মারার আগে সে তাকে বলে যে আমি এক এক করে তোমার সমস্ত কিছু ডিস্ট্রয় করে দিয়েছি, আমি তোমার গার্লফ্রেন্ডকে মেরেছি, আমি তোমার বাবা মাকে মেরেছি, এমনকি ডেভিডের মায়েরও নদীর মধ্যে পড়ার জন্য মৃত্যু হয়নি, বরং আমিই তাকে মেরেছিলাম। তবে তখনই আমরা দেখতে পারি এখানে ডেভিড চলে আসে, আর সে এসে তাকে বলে যে বার্নবাসকে ছেড়ে দাও, আর নয়তোবা আমার মায়ের আত্মা তোমাকে মেরে ফেলবে। আর এতটুকু বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি ডেভিডের মায়ের আত্মা সামনে চলে আসে, আর সে তার সমস্ত পাওয়ার দিয়ে অ্যাঞ্জেলিকের উপরে আক্রমণ করে, যে জন্য অ্যাঞ্জেলিক গিয়ে একটা লাইটের সাথে জোরে ধাক্কা খায়, আর সেই লাইটটা সহ সে নিচে পড়েই বেহুশ হয়ে যায়। আর তখন বার্নবাসও সেই মূর্তিটার হাত থেকে ফ্রি হয়ে যায়, যে জন্য সে বাইরে এসেই প্রথমেই সবাইকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। আর এরপর যখন সে অ্যাঞ্জেলিকের কাছে যায় আর তার সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করে, তখন সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে একটু পরেই অ্যাঞ্জেলিকের মৃত্যু হয়ে যাবে, কারণ যেই ভয়ঙ্কর ওয়েতে সেই লাইটটা নিয়ে পড়েছে এতে করে তার বাঁচার কোনো সম্ভাবনাই নেই। আর আমরা দেখতে পারি একটু পরে ঠিক এমনটাই হয়, একটু পরেই অ্যাঞ্জেলিকের মৃত্যু হয়ে যায়। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি ভিক্টোরিয়াকে, যে কিনা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সেই পাহাড়টার উপরে গিয়েছিল যেই পাহাড় থেকে জোসেফ লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। আসলে ভিক্টোরিয়া যেহেতু জেনে গিয়েছিল যে বার্নবাস কোনো সাধারণ মানুষ না, সে হচ্ছে একজন ভয়ঙ্কর ভ্যাম্পায়ার, এই জন্য সে চাইলেও বার্নবাসকে পেতে পারবে না, এই জন্য সে নিজে এখানে এসে সুইসাইড করার ট্রাই করে। আর অন্যদিকে যখন বার্নবাস তাকে খুঁজে পাচ্ছিল না, তখন সে তাকে খুঁজতে খুঁজতে ফাইনালি সেই পাহাড়ের উপরে চলে আসে, আর লাফ দেওয়ার ঠিক আগ মুহূর্তেই সে তাকে সেভ করে ফেলে। তবে তখন ভিক্টোরিয়াও তাকে এটা বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো, আমি আর তুমি কোনোদিনও এক হতে পারবো না, কারণ আমি হচ্ছে একজন নর্মাল মানুষ আর তুমি হচ্ছে একজন ভ্যাম্পায়ার, সো কেননা তুমিও আমাকে তোমার মতো একজন ভ্যাম্পায়ার করে ফেলো। তবে বার্নবাস এটার জন্য একেবারেই রাজি হচ্ছিল না, এই জন্য ভিক্টোরিয়া সেখান থেকে লাফ দিয়ে সুইসাইড করার ট্রাই করে, কিন্তু তখন বার্নবাস তাকে সেভ করার জন্য মাটিতে পড়ার আগেই তাকে কামড়ে একজন ভ্যাম্পায়ারে কনভার্ট করে ফেলে, যেই জন্য ভিক্টোরিয়া নিচে পড়ে গেলেও তার মৃত্যু হয় না। আর ফাইনালি বার্নবাস আর সে দুজনেই ভ্যাম্পায়ার হয়ে একটা সুন্দর লাইফ লিড করার প্রতিশ্রুতি নেয়। আমরা দেখতে পারি তারা দুজন যেহেতু এক হয়ে গেছে, এই জন্য তারা খুবই হ্যাপি ছিল, কারণ ফাইনালি তারা একে অন্যের প্রেমকে পেয়ে গেছে, আর তারা দুজনেই অমর হয়ে গেছে। এখন তারা দুজনেই অনেকগুলো বছর একসাথে পার করতে পারবে, আর এই জন্য তারা এখানে কিস করে নিজেদের মধ্যে ফুর্তি করার ট্রাই করে। তবে তখনই আমরা দেখতে পারি সমুদ্রের নিচের একটা দৃশ্য। আমরা দেখতে পারি ডক্টর জুলিয়ার যে লাশটা নিচে ফেলা হয়েছিল সেইটা হঠাৎই তার চোখ খুলে ফেলে। আসলে যেহেতু বার্নবাস তাকে কামড় দিয়ে মেরেছিল, এই জন্য সেও হয়ে গিয়েছিল একজন ভ্যাম্পায়ার, এখন সেও জীবিত হয়ে গেছে। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন
তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।